সুপ্রিয় দর্শক, গান শুনতে আমরা সকলেই বেশ পছন্দ করি, কিন্তু গানের পেছনে যারা কারিগর হিসেবে কাজ করেন, যারা গীতিকার রয়েছেন, তাদের গুরু দায়িত্ব থাকে এবং তারা যত সুন্দর করে গানটি লিখেন, শিল্পী তত সুন্দর করে গানটা আমাদের সামনে উপস্থাপন করেন। এই যে গীতিকারের কথা বলছি, আমাদের মাঝে কিন্তু আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় একজন গীতিকার। তার প্রত্যেকটা গানই কিন্তু বেশ জনপ্রিয় এবং যে শিল্পী গান, এটা খুব কনফিউজিং লাগে যে আসলে গানের কথা সুন্দর নাকি শিল্পীটা সুন্দর। দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কার কথা বলছি, যার গান দিয়ে তিনি প্রতিনিয়ত নিজেকে বারবার উপস্থাপন করেছেন আপনাদের মাঝে তার লেখা দিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আপনি কিন্তু আমাদের এটিএন বাংলার পরিবারের একজন সদস্য, সেটি নিয়েও আমরা কথা বলবো, কিন্তু শুরুতে একটু জানতে চাই বর্তমান কাজ নিয়ে। আপনার রিসেন্টলি নাটক, একটি গান রিলিজ হয়েছে, নাটকের নাম হচ্ছে উইশ কার্ড। সেই নাটকে যে গানটির শিরোনাম, সেটি সম্পর্কে একটু জানতে চাই এবং গানটি কি ধরনের, কেমন ছিল? উইশ কার্ড হচ্ছে জাকারিয়া শৌখিনের পরিচালনা একটা নাটক, আর এটাতে অভিনয় করেছেন হচ্ছে মূলত ইয়াশ রোহান আর হচ্ছে নেহা। তো দুর্দান্ত প্রেমের একটা নাটক। আর এই নাটকে আমার যে গানটা শিরোনাম হচ্ছে তুমি পাশে থাকলেই। গানটাতে কণ্ঠ দিয়েছেন হচ্ছে শাফিন এবং হচ্ছে রুমি রুশা নামে দুজন নতুন, আর সুসঙ্গীত করেছেন সাজিদ সরকার। দুর্দান্ত একজন মিউজিশিয়ান সাজিদ সরকার। এবং নাটকে জাকারিয়া শৌখিনের চিত্রায়নের সাথে গানটার খুবই সুন্দর একটা, আমার মনে একটা মেলবন্ধন হয়েছে এবং অনেকেই গানটা পছন্দ করছেন, শেয়ার করছেন এবং আমি খুবই সেটা এনজয় করছি। এবং নাটকে যেটা হয়, আমার এই বছর আমার বেশ কিছু গান কিন্তু নাটকে এসেছে, প্রায় 10-12টা গান এসেছে। তো ভালো লাগছে। এর আগে যেমন যদি বলি একটা যেটা গানের কথা, যে মনের রঙে রাঙ্গি একটা নাটক গান ছিল, টাইটেল আরফিন রুমি এবং হচ্ছে সেটা পড়শি গিয়েছিল। তারপরে মাহাতিম সাকিব, রেহান রসুল, ইমরান, আতিয়া আনিস আর অনেকের কণ্ঠে এবছর আমার নাটকের গান বেরিয়েছে। আপনি কিন্তু যে গানই লিখেন, কেন জানি সেটা ম্যাজিক্যালি ওয়েতে, শিল্পীরা তো অবশ্যই ভালো গান, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে, এবং আমাদের যে এখন নতুন প্রজন্মে যারা গান করছেন প্রত্যেকেই কিন্তু দুর্দান্তভাবে কাজ করছেন, কিন্তু পেছনের যে কথাটা বা যেভাবে কথাগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে মন মতো করে লেখা এবং প্রত্যেকটা গানই হিট খেয়ে যাওয়া, এটা কি মনে হয় আপনার কাছে? আসলে আপনার এই যে ট্যালেন্ট আপনি কাজে লাগিয়েছেন, এইটার পেছনে কারণ নাকি দর্শকদের আসলে আপনার প্রতি যে চাহিদা, সেটার কারণে আরো বেশি পাবলিসিটি, কোনটা? না, সবকিছু মিলে আমি যেটা আসলে, এটা আমি বলবো না যে আমার সবই গান হিট, এটা বলি না, বাট আমি এটা চেষ্টা করি আমি প্রত্যেকটা গান একটা কোয়ালিটি করার জন্য। আর আমি যখন নাটকের জন্য লিখি, আমি চেষ্টা করি নাটকের গল্পটা ভালো করে শুনতে। এমনও হয় সুযোগ থাকলে আমি ডিরেক্টরকে বলি, যদি আগে শুট হয়ে যায় যে আমাকে নাটকটা পাঠান বা স্ক্রিপ্টটা পাঠান, তাহলে হয় কি আমি যত বেশি গল্পটা আমি জানবো, গল্পের গভীরে ঢুকতে পারবো, তত বেশি আমি ভালো লেখার চেষ্টা করতে পারবো। এবং একই সাথে অনেক সময় হয় যে যারা অভিনয় করেন তাদেরও অনেক এফোর্ট থাকে, যারা মিউজিশিয়ানস থাকেন বা হচ্ছে ক্যামেরার পেছনে যারা থাকেন, আমার সবার এফোর্টেই গানটা শ্রোতারা পছন্দ করেন। এবং যখন শ্রোতারা একটা ভালো গান পছন্দ করেন, তখন আসলে আমরা আনন্দিত হই। বাট এখন তো আসলে সামাজিক মাধ্যমে বা ফেসবুকে তো হাজার হাজার কন্টেন্ট, তো একটা গানকে আসলে সামনে নিয়ে আসা, পছন্দের জায়গায় নিয়ে যাওয়া অনেক কঠিনই। সবসময় কিন্তু হয় যে একটা আর্টিস্টের জন্য, একটা শিল্পীর জন্য বা গীতিকার স্পেশালি যারা আছেন, আপনি যেমন খুব ভালো কাজ করছেন, আপনাদের কিন্তু একটা অর্জন প্রতিনিয়তই কাঁধে মনে হয় দায়িত্বের বোঝাটা আরেকটু বাড়িয়ে দেয়, এবং কিছু অর্জন থাকে যেটা বারবার বলতে ভালো লাগে এবং আমাদেরও বলতে ভালো লাগে, কারণ দেশকে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। সেই জায়গা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনার জীবনের অন্যতম একটা অর্জন, এবং সেটি নিয়ে আমরা আগেও কথা বলেছি, কিন্তু এখন আমরা একটু কথা বলতে চাই। অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, তারপরও এর পরের যে জার্নিটা ছিল, পাওয়ার যে প্রাপ্তির জায়গাটা বা ওই দিনের সময়টা, সবকিছু মিলিয়ে আপনার এটা আসলে কনফিডেন্ট। ধরেন আপনি যত কাজই করবেন, শিল্পী কিন্তু সম্মান চায়, শিল্পী মূলত সম্মানের জন্যই কাজ করে, এবং সৃষ্টি তো আছে, সম্মানীয় আছে, কিন্তু তার কাছে সবচেয়ে বড় আছে তার সম্মানটা। তো আমার মনে হয় যখন একটা রাষ্ট্রীয় পুরস্কারে মানুষ পায়, বা তার কাছে কিন্তু দেশের সর্বোচ্চ যখন পুরস্কারটা সে পায়, তার অনুভূতিটাকেই চেঞ্জ করে দেয়। এবং আমরা অনেক মানুষ আছে যে সারা জীবনের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা চাওয়া থাকে যে রাষ্ট্রের কাছ থেকে একটা স্বীকৃতি। তো আমি যেহেতু নিরলসভাবে গত 24 বছর থেকে কিন্তু আমি গান লিখছি, 23 বছর থেকে গান লিখছি, এবং 19 বছরের মতো আমার গান বের হচ্ছে, প্রায় 1000 খানেক গান বেরিয়েছে। তো সিনেমায় যখন লিখছিলাম তখন থেকে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে যদি সিনেমায় লিখছি, যদি আমি কখনো একটা স্বপ্ন দেখি যে আমার কোনো একটা গানের জন্য যদি একটা স্বীকৃতি পাওয়া যায়, কারণ সিনেমার গানের জন্য একমাত্র এই স্বীকৃতি, সেটা নাটকের গান বা মিউজিক ভিডিওস বা অডিও এগুলোর জন্য তো না। তো চেষ্টা করে গেছি, এবং আমি বলবো যে আমি খুবই ভাগ্যবান, কারণ সবার প্রত্যাশা এই ক্ষেত্রে আসলে পূরণ হয় না,
ভাগ্যটাও লাগে এবং সুন্দর কাজ লাগে। তো আমি ভাগ্যবান যে রায়হান রাফির 2022 সালের খুবই দেশ জুড়ে একটা আলোচিত এবং হিট একটা সিনেমা পরাণ, সেই সিনেমার জন্য আমি পুরস্কারটা পেয়েছি। এবং সেখানে আমার যে গানটা ছিল ধীরে ধীরে, এবং গানটার সুসঙ্গীত করেছিলেন ইমন চৌধুরী এবং সাথে ইমনের সাথে গেয়েছিলেন লুইপা, এবং হচ্ছে বিদ্যা সিনহা মিম এবং হচ্ছে ইয়াশ রোহান দুর্দান্ত অভিনয় করেছেন। তো ওই গানটা যখন বের হয় তখন থেকেই মানুষের কাছ থেকে আমি আলাদা আলাদা রকম একটা ভালোবাসা পেয়েছি গানটার জন্য। এটা একটা সফট একটা গান, একটা মানে খুব আপন করে নেওয়ার মতো একটা গান, এবং খুবই মেলোডিয়াস এবং খুবই আমার মনে হয় হৃদয়ের মধ্যে থেকে যাওয়ার মতো একটা গান। তো সফট নাম্বার, এবং তখন যখন লিখছিলাম গানটা তখন মনে হচ্ছিল যে এরকম কিছু হয়তো এটার জন্য একটা স্বপ্ন দেখা যায়। তো আমি বলবো যে আমি ভাগ্যবান যে এরকম একটা অর্জন করতে পেরেছি। এবং এর সাথে সাথে আপনি জানেন যে আমি চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড অলরেডি 3 বার পেয়েছি, যেটা বাংলাদেশের মিউজিকের জন্য একমাত্র পুরস্কার, এবং আরও অনেকগুলো পুরস্কার নমিনেশনস এরকমও ছিল। কিন্তু এগুলো ছাপিয়ে আমি সবচেয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। আমি গীতিকার, আমি পেছনের মানুষ। তো একজন পেছনের মানুষ হয়ে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। আসলে এটা নিঃসন্দেহে একটা অনেক বড় প্রাপ্তি, এবং পাশাপাশি কিন্তু আমাদের দেশের জন্য একটা গৌরবের বিষয় যে আমাদের দেশকে এত সুন্দরভাবে সুন্দর সুন্দর গান, সুন্দর কথা। কারণ এখন কিন্তু সবাই একটু ভাইরাল ট্রেন্ডেই ভাসছি আমরা, প্রত্যেকের কোয়ান্টিটিটা একটু বেশি দেখছে, কোয়ালিটিটা খুব একটা কিছু কিছু ক্ষেত্রে হয়। তারপরে দেশের কথা বললেন, দেশের একটা প্রসঙ্গ একটা বলি যে এই কিছুদিন আগে এই বছরই ফিফা ওয়ার্ল্ড কাপের যে একটা অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানে আমার লেখা একটা লাইন ওখানে পোস্ট করা হয়েছিল, এবং এটা নিউজও হয়েছিল যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। মানে এটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজ, বাংলা লাইন কিন্তু। তো আমি মনে করি এটা আমাদের দেশের জন্য একটা সম্মানের বিষয়, এই যে গানটা আমার দেশের একটা গান, 11 সালে লেখা, এবং ইন্টারেস্টিংলি ওই গানটা প্রথম কিন্তু এটিএন বাংলায় প্রচার হয়েছিল। নানান প্ল্যাটফর্মে গিয়েছে, বাট এখানেই প্রথম গানটা প্রচার হয় যে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তো আমার মনে হয় আমরা প্রত্যেকেই যদি আমাদের দেশকে প্রেজেন্ট করি এবং কাজের মাধ্যমে যদি আমরা আমাদের দেশকে সামনে নিয়ে যেতে পারি, সেটা আমাদের সমাজের জন্য বা চারিপাশের জন্য অনেক সুন্দর হয় আর কি। আচ্ছা, সেই সাথে আমরা আরেকটা তথ্য জানি যে আপনি ইত্যাদিতে গান দিয়ে লিখেছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। আচ্ছা, যেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো আমার গান ইত্যাদিতে যাবে, এবং এই গানটা সুসঙ্গীত করেছেন ইমরান, এবং হচ্ছে গেয়েছেন হচ্ছে আখি আলমগীর এবং হচ্ছে রবি চৌধুরী। এবং আমি খুবই এক্সাইটেড, কারণ ছোটবেলা থেকেই তো আমরা ইত্যাদিতে দেখতে বড় হচ্ছে, এখনো দেখতে বড় হয়, এবং ইত্যাদিতে বিভিন্ন গীতিকারের নাম শোনা, তো এটা অন্যরকম একটা অনুভূতি। তো আমার মনে হয় ইত্যাদিতে লিখবো কখনো স্বপ্ন ছিল, কিন্তু এভাবে হবে এটা আসলে আমি ভাবি নাই। তো আমার গত ঈদে এটিএন বাংলা একটা 5 পরন যে অনুষ্ঠান যায়, সেখানে আমার একটা গান ছিল, কোনো কথা নেই, ভালোবাসা ছাড়া কোনো কথা নেই, তোমায় বলার মতন। তো এটা আপনি জানেন হানিফ সংকেত উনি অনুষ্ঠানটা বানান, এবং অনুষ্ঠানে গানটা গেয়েছিলেন কিশোর এবং লিজা। তো ওইটার পরে ওনার ইত্যাদি অনুষ্ঠানে আমার গান যাচ্ছে, এবং আমি খুবই আনন্দ ফিল করছি এবং অপেক্ষায় আছি যে গানটা দেখবো। এবং গ্রাম বাংলার মানুষ নিশ্চয়ই তারা ইত্যাদি এখনও দেখে, বিটিভি দেখে, এবং বিশেষ করে আমার এলাকায় যারা আছে আমার মনে হয় তারা যদি কেউ ইত্যাদি দেখে তারা আমার নামটা শুনতে পারবে, গানটা শুনতে পারবে। এটা আমার জন্য ভালো লাগার, এটা আমাদের জন্য ভালো লাগে, কারণ এটিএন বাংলার নামটা কিন্তু বারবার আসছে। এই যে এটিএন বাংলার সাথে সম্পর্কের কথা আমি শুরুতে বলছিলাম যে আপনি আমাদের পরিবারের সদস্য, এবং আপনাকে পেলে এবং আপনি আসলেও কিন্তু সেটা ফিল করেন যে আমি আমার ঘরে এসেছি। সো এটিএন বাংলার সাথে যে সম্পর্কটা এবং এই যে এটিএন বাংলার প্রতি ভালোবাসাটা, সেটা যদি একটু ছোট করে আমাদের সাথে বলতেন। এটিএন বাংলা তো অবশ্যই ধরেন যে এই যে আমি যে প্রোগ্রামে এসেছি, শুধু আমি না, এরকম অসংখ্য মানুষ আসে এই প্রোগ্রামটাতে। তো এত বছর থেকে যে এরকম একটা অনুষ্ঠান কন্টিনিউ করা, এবং হচ্ছে অনেককে প্রমোট করা, অনেকে তার মনের কথাগুলো বলতে পারছে, অনেকে এটার সাথে এঙ্গেজ হতে পারছে, তো আমার মনে হয় এটা একটা বিশাল ব্যাপার। আর এটিএন বাংলার আমার মনে আছে একবার আমি একটা থিম সং লিখেছি জন্মদিনের, এবং এটিএন বাংলা আমার অনেক গানই আমার প্রচারিত হয়েছে। তো সব মিলে হ্যাঁ এখনো যায়, তো সব মিলে আমি মনে করি, এবং আমি সবসময় এটিএন বাংলার ভালো সাফল্য কামনা করি। আপনার তো এই বছর অনেকগুলো হিট গান গেছে, কিন্তু তার মধ্যে কিন্তু এখন ট্রেন্ড ওয়েতে আমরা দেখি কন্যা গানটা বেশ জনপ্রিয় হয়েছে, এবং দর্শকরা খুব এটাতে মিলাচ্ছেন ঠোঁটে ঠোঁট। গান শুনে মনে হচ্ছিল যে একটু ডান্স করা যেতে পারে, খুব মজার একটি। এই যে কন্যা গানের পর যে একটা ভাইরাল ট্রেন্ডি একটা ওয়েব চলছে, হ্যাঁ, সকলে এখনো গানটা বেশ ট্রেন্ডি ওয়েতে আছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? এটা আসলে আমি ভাইরাল ট্রেন্ডও বলবো না, এটা হচ্ছে ভালোবাসা বলি আমি এটাকে। কারণ কন্যা গানটা আসলে, কন্যা শব্দটা কিন্তু অনেক আদুরে একটা শব্দ। একটা কন্যা, বাবার কাছে কন্যা, ভাইয়ের কাছে বোন, স্বামীর কাছে কারোর কাছে কন্যা রাশি, প্রিয়তমা, হ্যাঁ প্রেজেন্ট হয়। কিন্তু ওই সেই কন্যার
শব্দটা নিয়ে, একটা আদুরে শব্দটাকে নিয়ে আমরা গানটা করেছি এবং সুর লেখা একসাথে অ্যাডজাস্ট করে আমরা এমনভাবে কাজ করার চেষ্টা করেছি এবং গানটাতে নাচ আছে। তো এই নাচটার এবং ড্রিমি কথাবার্তা আছে, পথে পথে হাসি মেখে ফুলের গ্রান ছড়ালো। তো এই যে লাইন, আমার মনে হয় এটা যারা শিশু এবং হচ্ছে তরুণ কিশোর সবার মনে এক ধরনের ধোলা তৈরি করে, সবার মনের ভিতরে এক ধরনের আবেগ তৈরি করে, ইমোশন তৈরি করে। এবং এই জন্য শিশুরা, বাচ্চারা, আমি অনেককে দেখেছি এই গানটার সাথে ঠোঁট মিলাচ্ছে, নাচ করছে। এবং আমার পরিচিত অনেকে আমাকে বিভিন্ন সময় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এদের নাচ আমাকে পাঠিয়েছে। তো এইটা একটা ভালো লাগার মতো অনুভূতি এবং এই ধরনের প্রাপ্তিগুলোই আসলে আমাদেরকে আরও বেশি কাজ করার, আরও ভালো কাজ করার, কন্টিনিউ কাজ করার ইন্সপাইরেশন দেয় আর কি। আচ্ছা, আমরা সবসময় তো আপনাকে গীতিকার হিসেবেই দেখেছি, আপনি ভালো গান করেন সেটাও জানি। ভালো গান করি না, ভালো গান লিখেন অবশ্যই, কিন্তু গানও করেন অবশ্যই। যারা শিল্পী, যে ভালো চুল বাঁধে সে ভালো রাধে, সো যে ভালো লিখে সে ভালো গানও অবশ্যই করে। সবকিছু মিলিয়ে আসলে গানের জগতের অনেকেই কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে অভিনয় শিল্পী হতে দেখতে। সো আপনার কি কখনো অফার এসেছে কিনা, এরকম করার ইচ্ছে আছে কিনা? আমার অবশ্যই আমার অভিনয় কখনো কখনো করার সুযোগ ছিল, বা আমাকে কাছের আমার পরিচিত অনেকেই নাটক বানান বা অন্য কাজ করেন, কিন্তু আমার ইচ্ছা নাই। এন্ড হচ্ছে আমার ধরেন নাটক লেখার প্রচুর অফার ছিল, আমার সেটারও ইচ্ছা নাই এখন পর্যন্ত। আমার টার্গেট হচ্ছে, যেহেতু আমি লিখি, লেখার জন্য মানুষ আমাকে চেনে, এটা আমার একটা স্বপ্নের একটা জায়গা এবং সেটা আমার অনেক কষ্টার্জিত একটা জায়গা। তো আমি এই জায়গায়, এই নামে স্পেশাল থাকতে চাই, যার কারণে আমার অন্যদিকে এখন পর্যন্ত কাজ করা হয় নাই। কিন্তু আমরা একটু যদি চিন্তা করি, যে আমরা জানি কাজ পড়ে, যদি কখনো এরকম হতো যে না, আপনি নায়ক হিসেবে অভিষেক ঘটিয়েছেন বা গানের জগতে আপনি নেই, আপনি নায়িকা হিসেবে কাকে চাইতেন? এটা একটু জানতে চাই আমরা আসলে। না, ওটা আমার হওয়ার আসলে হওয়া হতো না, কারণ আমি নায়কের মতো নই, আমি গীতিকার, গান লেখার জন্য এরকম মনের মানুষ। তো আমি সেটাই, লেখাটাই আসলে কন্টিনিউ করতাম হয়তো। আচ্ছা, আপনার তো অনেক ভক্ত রয়েছে, এবং যদি বলি যে স্পেশালি নারী ভক্ত অনেক রয়েছেন, কখনো কি এমন ইউনিক ওয়েতে কখনো আপনার নারী ভক্ত আপনাকে কোনো প্রপোজাল দিয়েছে কিনা, বা নারী ভক্ত দেখে এমন কোনো ইনসিডেন্ট আছে কিনা যেটা এখন আপনাকে হাসায়? এরকম হয় যে অনেকে মেসেজ করে বা গান, এরকম তো ঘটনা ঘটে, ছোটখাটো ঘটনা ঘটে গান নিয়ে, বা অনেকে হয়তো মানে বিশ্বাসও করতে পারে না যে এটা আমার লেখা গান, যদি কোথাও কারোর সাথে পরিচয় হয় বা জানতে পারে। আর অনেকে হয় যে নিজে গাইতে চায় বা নিজের গাওয়া গান এরকম পাঠায়, আমার একটা কোনো একটা গানকে সে তার নিজের মতো করে গেয়ে আমাকে পাঠালো শোনার জন্য। এগুলো আসলে দর্শকদের ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই। এবং হচ্ছে এই দর্শক তো মূল হচ্ছে প্রাণ একটা গানে, তো দর্শক এসব গান শুনে এনজয় করে, যার কারণে আমরা এখানে। আচ্ছা, আগামীতে আর কি কি কাজ আসছে? আগামীতে এই মুহূর্তে আসলে একটা দুটো সিনেমায় গান লেখার কথা হচ্ছে, আশা করি ইনশাল্লাহ এগুলো হয়তো সামনে আসবে। আর বেশ কিছু নাটকের কাজ হচ্ছে। তারপর হচ্ছে যে ইমরানের সুরে সম্প্রতি আমার দুটো গান হয়েছে, একটা গান গেয়েছেন ন্যান্সি এবং মিলন, আর একটা গান ফিডব্যাক ব্যান্ডের লুমিন ভাই আমাদের একটা গান করছেন। ইমরানের সাথে একটা সিনেমাতেও আমার গান করার কথা সামনে। এছাড়া আরও 2-3টা গান নাটকে আমার গান করার কথা। তারপর লুইপার কণ্ঠে একটা গান আছে, একটা রিদমিক একটা গান, কেএস মিউজিক থেকে ওই গানটা আসবে। আরো আছে, আরো দুইটা গান আছে। অনেক কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে, আমরা অনেক অপেক্ষায় রইলাম, নতুন কিছু পাবো, নতুন আঙ্গিকে পাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে বরাবরের মতোই কথা বলে। অনেক শুভকামনা রইল নতুন কাজের জন্য, এবং আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ অনুষ্ঠানটা দেখলেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।